অনেকে হতাশ হচ্ছিলেন যে আমেরিকা কিছুই বলছে না কেন, এত কিছু করবে, এত কিছু বললো, এত এত মন্ত্রীরা আসলো, বছর 2 ধরে এই ভিসা পলিসি ঘোষণা করলো, এই ভিসা পলিসি কার্যকর করা শুরু করেছে, ওই র্যাবের উপরে স্যাংশন দিয়েছে, ডেমোক্রেসি সামিটে ডাকছে না, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সোয়াতকে যা সহযোগিতা করতো সেগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু হঠাৎ করে তারা কিছু বললো না কেন 15 নভেম্বর পরে? একটা সংলাপের আহ্বান জানিয়ে তারপর থেকে সরকারি দল যখন সাড়া দিল না, বিরোধীরাও চুপ থাকলো, আমেরিকা একদম চুপচাপ। মার্কিন রাষ্ট্রদূত ঘোরাঘুরি বন্ধ করে দিয়েছেন, কথাবার্তা বলছেন না। ওয়াশিংটন থেকে কিছু বলছে না কেউ। মাঝে মধ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার হয়তো 2-1 কথাবার্তা বলবার চেষ্টা করছেন। বাট নির্বাচন হয়ে যাবার পর অত্যন্ত দ্রুততার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হয়নি সে কথা বিবৃতি দিয়ে জানিয়েছে, ম্যাথিউ মিলার বিবৃতি দিয়ে জানিয়েছেন। একই সঙ্গে তারা সরকারের কথা বলেনি, যেমনটা ইউরোপিয়ান নির্বাচনের প্রশ্ন তুললো তারা সরকারের সঙ্গে কাজ করবে, কিন্তু যুক্তরাষ্ট্র বলল যে তারা বাংলাদেশের জনগণের সঙ্গে এবং যে ইকোনমিক টাইজ আছে সেটা অব্যাহত রাখবে। অর্থাৎ সরকারকে খানিকটা দূরে তারা রেখেছে। অনেকে আশাবাদী হয়েছিলেন, কিন্তু যখন তারপরে আর আমেরিকা কিছু বলছে না, মিস্টার পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত যখন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, কিংবা তার আগে তিনি আইসিটি স্টেট মিনিস্টারের সঙ্গে দেখা করলেন, কিংবা তারও আগে মন্ত্রিসভা যেটি শপথ নেয় সেদিন যখন তিনি বঙ্গভবনে গেলেন, কিংবা তার খানিকটা আগে তিনি পররাষ্ট্রমন্ত্রীর নিমন্ত্রণে গিয়েছিলেন ফরেন সার্ভিস একাডেমিতে, সবাই খুব হতাশ হয়েছেন। এবং যেভাবে তিনি ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে আসলেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে নিয়ে, তাতে অনেকে খানিকটা আশান্বিত হয়েছিলেন, আবার কেউ কেউ খানিকটা ধাক্কাও খেয়েছিলেন। কিন্তু পরের 3টে ঘটনা প্রায় সবাইকেই, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় যারা বাংলাদেশের গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছেন, যাদেরকে তারা সমর্থন দেবে বলেছিল, তারা বেশ হতাশ হয়েছেন। যদি আমি এর আগে একাধিক আলোচনায় বলেছি যে এটা তার রুটিন ওয়ার্ক, এটা তাকে করতেই হবে যতক্ষণ পর্যন্ত না কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এখনো নর্থ কোরিয়ার সঙ্গে কাজ করে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে তার অনেক রকমের স্যাংশন দেওয়ার পরও কাজ করে, চীনের সঙ্গে তারা কাজ করে, অনেক বড় এনগেজমেন্ট কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চীনের সঙ্গে, যদিও তার সবচেয়ে বড় শত্রু দেশ বা বৈরী দেশ যদি আমরা বলি সেটা চীন। যে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন এই যে জেগে ওঠার কথাটা কেন আসলো? একটা বিবৃতি এই 2-4 দিন আগে, বিবৃতি ঠিক না, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা মার্কিন 12 জন সিনেটরের, মূলত তারা চিঠিটা লিখেছেন প্রফেসর ইউনুসকে কেন্দ্র করে, প্রফেসর ইউনুসের বিরুদ্ধে যে তাকে যে কারাদণ্ড দেওয়া হলো শ্রম আদালত থেকে, সেটাকে কেন্দ্র করে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠিটা দিয়েছেন। কিন্তু চিঠিতে কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বার্তা আছে। এই বার্তাগুলোর মধ্যে ওই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথা, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কথা, এইসব প্রসঙ্গ খানিকটা হলো, প্রচ্ছন্নভাবে হলো ওই চিঠির মধ্যে আছে। কিন্তু মূল কথা যেটা তারা বিবৃতিতে বলেছে, যে বাংলাদেশের সরকারকে তারা আহ্বান জানাচ্ছে, বাংলাদেশের জাস্টিস সিস্টেম, বিচার বিভাগকে তারা যেভাবে অ্যাবিউজ করছেন, ব্যবহার করছেন, বিরোধী যারা তাদেরকে দমন করতে টার্গেট করে যারা সরকারের সমালোচনা করে, সেটা বাংলাদেশকে বন্ধ করতে বলেছে। তারা বলেছেন 12 জন সিনেটর। আমরা জানি যে এর আগেও এই নির্বাচনের আগে বেশ কয়েক দফা মার্কিন কয়েকজন কংগ্রেসম্যান বিবৃতি দিয়েছেন। আমরা জানি অস্ট্রেলিয়ান পার্লামেন্ট থেকে, ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট সদস্যরা তারা বিবৃতি দিয়েছেন, তারা তাদের কর্তৃপক্ষকে নানা কিছু বলেছেন। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমি এর আগে আপনাদের বলেছি যে এই সব বিবৃতি, এই সব কথাবার্তা আসলে এক একটা দেশকে সিদ্ধান্ত নিতে প্রভাব বিস্তার করে। সিনেটর এবং কংগ্রেসম্যান কি? মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেমটা আমরা জানি যে তাদের, আমরা যদি তাদের নীতি প্রণয়নের যে অথরিটি, একটা তো ক্যাবিনেট আছে, সেটার বাইরে বা প্রেসিডেন্ট অত্যন্ত ক্ষমতাবান, তার বাইরে হচ্ছে 2টো কক্ষ আছে তাদের, যেটাকে আমরা কংগ্রেস বলি। একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যেটা নিম্ন কক্ষ, আর একটা হচ্ছে সিনেট। বেসিক্যালি ফরেন পলিসিতে মুখ্য ভূমিকাটা পালন করে সিনেট। এবং এই 12 জন অত্যন্ত ক্ষমতাবান, তারা সিনেটর, তারা ওই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা কংগ্রেসম্যান হিসেবে পরিচিত না। এবং এদের মধ্যে একজন আছেন যিনি হাউসের, সিনেটের মেজরিটির হুইপ, ডিক ডারবিন, যিনি আসলে এই টিমটাকে, এই 12 জনের টিমকে লিড করেছেন বা পুরো জিনিসটাকে অর্গানাইজ করেছেন। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেকেই মনে করেন নভেম্বরে ইলেকশন হবে, ট্রাম্প জিতেও যেতে পারে, রিপাবলিকানরা ক্ষমতায় আসতে পারে, সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু এই 12 জন সিনেটর কিন্তু রিপাবলিকান পার্টিরও,
ডেমোক্রেটিক পার্টিও একইভাবে আগের কংগ্রেসম্যানরা যখন বিবৃতি দিয়েছে, দুই পার্টির লোকজনই বিবৃতি দিয়েছে, কংগ্রেসম্যানরা বিবৃতি দিয়েছে। সো একটা বাইপার্টিজান অ্যাপ্রোচ বাংলাদেশের, এটা তাদের ফরেন পলিসি। আমি বারবার বলেছি, ফরেন পলিসির মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, শ্রম অধিকার, ক্লাইমেট চেঞ্জ, এগুলো তাদের মূল ফোকাস। চায়নাকে কন্টেইন করতে হলে এগুলো নিয়েই তাদেরকে পৃথিবীতে চলতে হবে। এর বাইরে চায়নার সঙ্গে অন্য জায়গায় তারা লড়বার একটা সক্ষমতা থাকলেও সেখানে তারা সেই অপচয়টা করতে চায় না। একই সঙ্গে জাতিসংঘ নিয়ে হতাশা তৈরি হয়েছিল, জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন জানানো, সেটা আমি এর অন্য সময়ে হয়তো আলোচনা করেছি যে জাতিসংঘের মহাসচিবের দপ্তর থেকে বলা হয়েছে ওটা একটা রুটিন কাজ, তারা তাদের অবস্থান থেকে সরে যায়নি। ইভেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যে বিবৃতি দিয়েছিলেন, বাংলাদেশকে পথ বদলাতে হবে, সরকারকে পথ বদলাতে হবে, নইলে বাংলাদেশের সামনে ঝুঁকি আছে, সেখান থেকে তারা সরে যায়নি। তাহলে এখন বাংলাদেশের সামনে ঝুঁকিগুলো কি? বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বা বৈশ্বিক চাপ মোকাবেলাটা মূলত করতে হবে সরকারকে, প্রধানত করতে হবে পররাষ্ট্র দপ্তরকে। আসুন আমরা এই জায়গাটা একটু দেখি। প্রথম তাকে সংকটটা মোকাবেলা করতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে। আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে যত কথাই বলুক না কেন, আমি নিজে এর আগে বলেছি যে ভারতের প্রভাবে ভারত তার এই অঞ্চলে বড় মিত্র, তাকে হোস্টাইল করে তেমন কিছু সে করতে চায়নি। কিন্তু একথা আমি বলেছি যে ভারতের চোখে, ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র 2005 সাল থেকে দেখেছে। বাইডেন প্রশাসন ক্ষমতায় আসবার পর সেখানে পরিবর্তন হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের ডেস্ক, সাউথ এশিয়ান ডেস্কটা দুভাগে ভাগ করে দিয়েছে যুক্তরাষ্ট্র, একদিকে একটা ডেস্কে ভারত এবং পাকিস্তান, বাকি দেশগুলো আরেকটা ডেস্কে। এটা একটা বড় অগ্রগতি। কিন্তু তারপরও ভারত যেহেতু চুপচাপ ছিল, যুক্তরাষ্ট্র সবগুলো কাজ অনেক সহজে করতে পেরেছে। শেষ পর্যায়ে এসে ভারত একটা গো ধরেছে, যুক্তরাষ্ট্র তাকে হয়তো খানিকটা স্পেস দিয়েছে। কিন্তু এটা মনে করবার কোনো কারণ নাই, ভারত যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক ক্ষমতাবান হয়ে গেছে। এবং এটা মোটামুটি যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব বোঝে যে ভারত এবং চীন এবং যুক্তরাষ্ট্রের যে প্রধান প্রতিপক্ষ চীন, তারা এই জায়গায় একমত যে তারা কোনো পশ্চিমা দেশকে এখানে আসন কাটতে দেবে না, এখানে তাদের কোনো ফুটিংস তারা দেখতে চায় না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে জনগণ আবার চায়, সরকারগুলো চায় না, কিন্তু জনগণ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে সাধুবাদ জানায় তার পদক্ষেপের জন্য, ভূমিকার জন্য। ইউরোপিয়ান ইউনিয়নকে সাধুবাদ জানায়, যুক্তরাজ্যকে সাদরে গ্রহণ করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। রিজিম এবং জনগণ কিন্তু আলাদা একটা দুটো সত্তা হয়ে গেছে, এটা একটা বড় ইস্যু। সো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা টানাপোড়েন আছে। প্রধানমন্ত্রী সম্প্রতিও বলেছেন যুক্তরাষ্ট্রের লজ্জা নেই, তারা যে কোনো সময় যে কাউকে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে, ক্ষমতায় বসাতে পারে। এই টেনশন কিন্তু সরকারের মধ্যে আছে। কাজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কিভাবে বাংলাদেশ মোকাবেলা করবে সেটা একটা বড় সমস্যা আমি মনে করি। কারণ গণতন্ত্র, নির্বাচন তো হয়ে গেছে, বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান যে জায়গাগুলো, মানবাধিকার, শ্রম অধিকার, এটা অনেকটা ওই ডেমোক্রেসের তরবারির মতো, সোর্ডের মতো বাংলাদেশের মাথার উপরে ঝুলে থাকবে। এবং দুর্নীতি আরেকটা ইস্যু মাথা রাখা দরকার। মিস্টার নেফিউ, যাকে স্যাংশন এক্সপার্ট বলা হয়, তিনিও বাংলাদেশে এসেছিলেন। সো এই দুর্নীতি, মানি লন্ডারিং, মানবাধিকার এবং শ্রম অধিকারের বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে পদক্ষেপ নেবে যদি না বাংলাদেশ তার অবস্থান থেকে সরে যায়, অর্থাৎ বাংলাদেশ যদি না ভালো বিহেভ করতে শুরু করে। আপনারা লক্ষ্য করবেন যে আইনমন্ত্রীর সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল অফিসার এবং লেবার অ্যাটাচে দেখা করেছেন কিন্তু সম্প্রতি এই ট্রেড ইউনিয়ন করা নিয়ে। সো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক জানি, আমাদের প্রবাসী আয়ের একটা প্রধান অংশ আসে যুক্তরাষ্ট্র থেকে। আমাদের রপ্তানি বাজার, প্রধান বাজার, একচ্ছত্র বাজার যুক্তরাষ্ট্র বলা যেতে পারে। সিঙ্গেল লার্জেস্ট কান্ট্রি। আমাদের এখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি। আমাদের ছেলেমেয়েরা যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চায়, থাকতে যেতে চায়। সব মিলিয়ে আমাদের এখানে দুর্যোগ দুর্বিপাকে সেই কোভিডের ভ্যাকসিনের কথা বলি কিংবা রোহিঙ্গাদের সহায়তার কথাই যুক্তরাষ্ট্র করে। কাজে যুক্তরাষ্ট্রকে চটিয়ে খেপিয়ে কোনো লাভ হবে না। এবং যুক্তরাষ্ট্র চায়নাকে কন্টেন করতে হলে তার এখানে বাংলাদেশকে দরকার। এবং ভারতকে সে বোঝে, ঐতিহাসিকভাবে ভারত তার মিত্র নয়, দীর্ঘদিনের মিত্র নয়, এবং এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে সেটাও মনে করবার কারণ নেই। কারণ তলে তলে মিস্টার ওবায়দুল কাদের ভাষায় কোট আনকোট, ভারত কিন্তু চীন, রাশিয়া তাদের সঙ্গেও নানা রকমের সম্পর্ক গড়ে তুলছে এবং রাখছে। ওই যে গ্লোবাল সাউথ কিংবা তাদের যে ব্রিক্স, এগুলো সবই কিন্তু পশ্চিমকে কাউন্টার করবার একটা
প্রয়াস বা উদ্যোগ, এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশকে এটা মোকাবেলা করতে হবে। বাংলাদেশকে যে কোনো বিবেচনা থেকে, যদিও ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে গিয়ে অভিনন্দন জানিয়েছেন, কাজ করবার কথা বলেছেন, রাষ্ট্রদূত নিজে এখানে জিএসপি প্লাস সুবিধা অব্যাহত থাকবে সেসব কথাবার্তা তারা বলছেন, কিন্তু মাথায় রাখতে হবে দিন শেষে ইউরোপের দেশগুলো অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল এবং কোনো না কোনো একটা পর্যায়ে গিয়ে তারা কিন্তু একই লাইনে হাঁটে। সো ইউরোপিয়ান ইউনিয়নের ইস্যুগুলোর মধ্যে এই যে শ্রম অধিকার এবং মানবাধিকারের কথা বললাম, ক্লাইমেটের ইস্যু যেটা যুক্তরাষ্ট্রটা বড় ইস্যু, ইউরোপিয়ান ইউনিয়নের এই চাওয়াগুলো কিন্তু পূরণ করতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন হয়তো এখন নির্বাচন নিয়ে বেশি কথা নাও বলতে পারে, গণতন্ত্র নিয়ে নাও কথা বলতে পারে, কিন্তু ওই যুক্তরাষ্ট্রের ওই লাইন আপের মধ্যে থেকে তারাও মানবাধিকার শ্রম অধিকারের বিষয়ে চাপটা অব্যাহত রাখবে। এটা তাকে মোকাবেলা করতে হবে। তাকে অবশ্যই যুক্তরাজ্যের সঙ্গে, যারা একসময় ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য ছিল, ব্রেক্সিটের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, যুক্তরাজ্য ঐতিহাসিকভাবে একসময় আমরা তাদের কলোনি ছিলাম, তাদেরও গোটা বিশ্বে একটা বড় প্রভাব আছে, লিগ্যাসি আছে, আভিজাত্য আছে এবং আমাদের একটা বড় ডায়াসপোরা যুক্তরাজ্যে বসবাস করে। আমাদের এখানে অনেক সফট পাওয়ারে তারা এখানে আছে, তারা আমাদের শিক্ষা স্বাস্থ্যে নানান জায়গায় তাদের এনগেজমেন্ট আছে। তো যুক্তরাজ্যের সঙ্গে ভালো সম্পর্ক রক্ষা করতে হবে এবং সেটা রক্ষা করতে হলে ওই নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকারের বাইরে যাওয়ার সুযোগ নেই। যুক্তরাষ্ট্র কিন্তু স্টেটমেন্ট দিয়ে বলেছে 7ই জানুয়ারির নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া হয়নি। একই কথা বলেছে অস্ট্রেলিয়া, কানাডা, তাদেরও এখানে কিন্তু বড় এনগেজমেন্ট আছে। কাজে এটা বাংলাদেশ সরকারকে মোকাবেলা করতে হবে। নিঃসন্দেহে ভারতের সঙ্গে সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সম্পর্কে প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন যে আমরা যা দিয়েছি তারা চিরকাল মনে রাখবে। কতটা মনে রেখেছে আমরা জানি না। 71 সালে আমাদের সহযোগিতা করেছে, আমরা তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু একথা আমাদের মাথায় রাখতে হবে যে সেটা আমাদেরকে তারা মানবিক দিক দিয়ে সহায়তা করেছে, পাশাপাশি তাদের স্বার্থ ছিল পাকিস্তান ভাঙা তার জন্য কল্যাণকর, তার সামরিক ব্যয় সেখানে কমেছে, অনেক কারণে তারা আমাদেরকে সহযোগিতা করেছে। স্ট্র্যাটেজিক্যাল গ্রাউন্ডটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু ভারত আমার চারপাশ জুড়ে আছে, ভারতকে আমি অস্বীকার করতে চাই না, ভারতের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রাখতে চাই। 30 কোটি মুসলমান সেখানে আছে, আমার দেশের সিংহভাগ মানুষ মুসলিম, আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষ আছে, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের মাতৃভাষা বাংলা। তার বাইরেও নানা রকমের সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক আমাদের তাদের সঙ্গে রয়েছে, কারণ তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। কিন্তু দাদাগিরিটা, বড় ভাই সুলভ আচরণটা তাদের খানিকটা বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে তারা ধীরে ধীরে খেপিয়ে তুলছে, তারা অসন্তুষ্ট হন। অস্ট্রেলিয়া ভারতের মধ্যে ক্রিকেট ফাইনাল হলে অস্ট্রেলিয়া যখন জেতে, বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস দেখে তাদের কষ্ট লাগে, কিন্তু তাদেরও বুঝতে হবে যে আমাদের কতগুলো, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয় থাকে, প্রাইভেসি থাকে, প্রত্যেকটা পরিবারের থাকে, সমাজের থাকে, রাষ্ট্রের থাকে। আমার অভ্যন্তরীণ বিষয়ে আপনি কথা বলবেন, কিন্তু কতটা কথা বলবেন, তার চেয়ে বড় কথা আপনি কি কাজ করছেন। আপনি বছরের পর বছর ধরে বাংলাদেশের অগণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করছেন। আমি বলছি না, কথাটা যদি ঘুরিয়ে বলেছেন, বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন 2014, 18, 24 নির্বাচনে ভারত তাদের পাশে ছিল। এই নির্বাচন আয়োজনে ভারত তাদেরকে সহায়তা করেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক বলেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, ভারতের সহায়তা চেয়েছেন। কাজে এগুলো ওপেন। ভারতীয় লেখকদের, সাংবাদিকদের লেখালেখি পড়লেও বোঝা যায় যেটা ওপেন। আমাদের কথা হচ্ছে যে আপনি কোনো একটা দলকে সমর্থন করতে পারেন, আপনি চাইতে পারেন কোনো একটা দলকে রাষ্ট্র ক্ষমতায়, কিন্তু এতটা নগ্নভাবে, এতটা প্রকাশ্যে নয়। কারণ আপনার মাথায় রাখতে হবে, একই ঝুড়িতে সব টিম রাখলে বিপদের আশঙ্কা থাকে। সবচেয়ে বড় কথা, আপনার বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আপনার নিরাপত্তার ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই যারা অতীতে এই নিরাপত্তা বিনষ্টে ভূমিকা রেখেছে তাদেরকে আমরা নিন্দা জানাই, কিন্তু একই সঙ্গে আপনাকে কিন্তু সকল পক্ষের সঙ্গে এনগেজমেন্ট রাখতে হবে। তাদেরকে তাদের অন্যায়ের জন্য আপনি শাস্তি দিতে পারেন, শাস্তি দেওয়ার অনেক টুলস আপনার কাছে আছে, কিন্তু এইভাবে প্রকাশ্যে একটা দেশকে নিয়ে কথা বলা, কাজ করা, ভূমিকা রাখা, সেটা জনগণের মন থেকে আপনি উঠে যাবেন। এবং জনগণ মন থেকে উঠে গেলে কোনো সরকারের সামর্থ্য নাই আপনার সঙ্গে সম্পর্কটা ভালো রাখবে। এগুলো আমরা কোনোটাই চাই না, কোনোটাই সমর্থন করি না। ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশে আশ্রয় পাক আমরা সেটা চাই না। আপনারা এখানে ইসলামপন্থীদের উত্থান নিয়ে চিন্তিত, আপনি আগে নিজেকে সংশোধন করেন, আপনিও সেখানে ধর্মভিত্তিক রাজনীতিটা বন্ধ করেন, চর্চা কমিয়ে দেন। মাইনরিটি যারা আছে তাদের প্রতি আপনি নির্যাতন করবেন। এই যে 2 দিন আগে বিজেপির একজন সদস্যকে বর্ডারে কয়েকদিন আগে মেরে ফেলা হলো, এটা তো ক্রমাগত চলছে, বন্ধ হচ্ছে না।
কাজেই এই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে এবং এই অ্যাড্রেসটা আপনি সরকার কিভাবে করবে, বাংলাদেশ সরকার করবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। কাজেই মাথায় রাখতে হবে তিস্তার পানি কিন্তু দিতে পারছে না ভারত, তাই না? অঙ্গীকার করে নরেন্দ্র মোদী অঙ্গীকার করেছিলেন এক মেয়াদের মধ্যেই হবে, মেয়াদ শেষ হয়ে আরো নতুন নতুন মেয়াদ তৈরি হচ্ছে, কিন্তু আপনি সেটা করছেন না। বাংলাদেশ এই যে ট্রানজিট দিয়েছে, কিন্তু বাংলাদেশের জন্য শিলিগুড়ি করিডোর পেরিয়ে নেপালে যাওয়ার অনুমতি কিন্তু ভারত দেয়নি, কিন্তু বাংলাদেশ তার নর্থ ইস্টে বাংলাদেশের ভূমি ব্যবহার করে নর্থ ইস্টে ভারতীয় সবকিছু যাওয়ার সুযোগ বাংলাদেশ করে দিয়েছে। এই যন্ত্রণাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে থাকবার কথা নিশ্চয়ই আছে, কিন্তু হয়তো যে কোনো কারণেই তিনি সেটা প্রকাশ করেন না। কাজেই ভারতকে এটা মাথায় রাখতে হবে এবং বাংলাদেশ সরকারকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কিভাবে ডিল করবে সেটা তারাই বুঝবে, কিন্তু মাথায় রাখতে হবে যে ধীরে ধীরে ভারতকেও তারা অজনপ্রিয় করে তুলছে সরকার। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি বারবার বলছি, যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি, যে আপনি বাংলাদেশের শ্রম অধিকার, মানবাধিকার নিশ্চিত করতে হবে। আমাদের সরকারগুলো অতীতে আমরা বিএনপিকে এই কাজ করতে দেখেছি, আওয়ামী লীগও এই একই কাজ করছে। যখন হিউম্যান রাইটস ওয়াচ, মানবাধিকার সংগঠনগুলো, শ্রমিকদের আন্তর্জাতিক শ্রমিক সংগঠনগুলো কোনো বিবৃতি দেয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এই যে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গ্রেপ্তার, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক সাংবাদিকদের সংগঠনগুলো যখন কথাবার্তা বলে, আমরা সেগুলোকে আমলে নিতে চাই না, একেবারেই আমলে। আমরা তো আমাদের নেতা নেত্রীরা টিআইবিকে, সুজনকে বলে বিএনপির দালাল, অথচ সুজনের ভূমিকা বিএনপির জন্য, বিএনপি ক্ষমতা যখন ছিল বিব্রত করছিল, আওয়ামী লীগ তার বেনিফিশিয়ারিজ। টিআইবির ভূমিকা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ভূমিকা, আওয়ামী লীগ বেনিফিশিয়ারিজ। কিন্তু ক্ষমতায় থাকলে এগুলো কাদের ভালো লাগে না। কিন্তু আমাদের ভালো লাগুক আর না লাগুক, মাথায় রাখতে হবে পশ্চিমা বিশ্বের, যুক্তরাষ্ট্রের, ইউরোপের বিভিন্ন দেশের, যুক্তরাজ্যের, অস্ট্রেলিয়া, কানাডার কাছে তারা আমাদের সরকারগুলোর চাইতে এই সব আন্তর্জাতিক সংগঠনগুলোর কথা তাদের কাছে অনেক মূল্যবান। তারা যখন নীতি প্রণয়ন করে, এই যে র্যাবের উপরে স্যাংশন, এই সব সংগঠনের কথাবার্তার অনেক গুরুত্ব। আমরা তাদেরকে যেভাবেই ব্র্যান্ডিং করি না কেন, লেবেল লাগাই না কেন, এই যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, তাদের ভূমিকা, মানবাধিকার সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদেরকে কিভাবে গুড বুকে রাখা যাবে, তাদের সঙ্গে কিভাবে ডিল করা যাবে, তাদেরকে কিভাবে আন্ডারমাইন না করে তাদের কথাবার্তাগুলোকে বিবেচনায় নেওয়া যাবে, গবেষণাগুলোকে বিবেচনায় নিতে হবে, সেটার উপরে নির্ভর করবে সরকারের আগামী দিনের পশ্চিমের সঙ্গে এনগেজমেন্টের ভবিষ্যৎ। এবং এর সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ, নির্বাচনের ভবিষ্যৎ সবই জড়িত। উন্নয়ন যাত্রা, অগ্রযাত্রা যাই বলি না কেন, সেগুলো গণতন্ত্র না হলে, নিশ্চিত না হলে টেকসই হবে না, সেটা একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। কাজেই আমি মনে করি যে সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ, খুব একটা স্বস্তিকর আগামী দিনগুলো হবে। তার মধ্যে অর্থনৈতিক সংকট তো আছেই, তীব্র অর্থনৈতিক সংকট আছে, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন দুর্ভিক্ষ হতে পারে সামনে। সো এগুলো মোকাবেলা করা বাংলাদেশের জন্য কঠিন হবে। কাজেই পথ একটাই, সেটা হচ্ছে গণতন্ত্রের পথে হাঁটা, মুক্তির পথ, গণতন্ত্রের পথ। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য